আদিকে গুলি করে ঢাকায় লুকিয়েছিল আততায়ীরা। শেষ কয়েক ঘন্টার রহস্য, খোঁজ মিলল কিলিং মিশনে জড়িত আরও দুজনের। বেরিয়ে এলো ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য। কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা। সূক্ষ্ম তদন্তে বের হয়ে আসতে পারে মির্জা আব্বাসের সংশ্লিষ্টতা। ফেঁসে যাচ্ছে মির্জা আব্বাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঘড়ির কাঁটা ধরে ধরে ঠিক 12 ঘন্টা। এর মধ্যে অপারেশন শেষ, পোশাক পরিবর্তন, নাস্তা করা, আয়েশ করে রিসোর্টে সময় কাটানো এবং শেষে সোজা দেশের বাহিরে। সিনেমার চিত্রনাট্য এর কাছে হার মানবে। প্রকাশ্য দিবালোকে গুলি করে একজন মানুষ কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর নাকে ডগা দিয়ে বর্ডার পার হয়ে গেল, সিসিটিভি ফুটেজে কি এমন ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়ল যা তদন্তকারীদের ঘুম হারাম করে দিয়েছে। আগার গ্রামের সেই ম্যানহোলের ভিতরে আসলে কি লুকিয়ে রাখা হয়েছিল, আর ওদিকে ওসমান হাদিকে হত্যার পিছনে মূল মাস্টারমাইন্ড কারা। আজকের ভিডিওতে আমরা যমুনা টিভির এক্সক্লুসিভ ইনভেস্টিগেশনের প্রতিটি সেকেন্ডের হিসাব, পুরো ঘটনার আদ্যপান্ত বিশ্লেষণ করব, যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। গল্পের শুরুটা আসলে গুলির শব্দ দিয়ে নয়, শুরুটা হয়েছিল ভোরবেলায় এক নিরিবিলি রিসোর্টে। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে পীরে চমকানো সব তথ্য। তদন্ত বলছে ওসমান হাদিকে গুলি করার মাত্র 12 ঘন্টার মধ্যেই প্রধান আততায়ী ফয়সাল ও আলমগীর দেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু পালানোর আগে তারা ঢাকা শহরে কি করেছিল তাদের নিখুঁত ছক দেখলে আপনি শিউরে উঠবেন। আসুন টাইমলাইন ধরে আগাই। ঘটনার দিন ভোর তখন 5টা 23 মিনিট, তখনও হামলার ঘটনা ঘটেনি। রিপোর্ট অনুযায়ী ভোর 5টা 23 মিনিট থেকে সকাল 8টা 54 মিনিট পর্যন্ত টানা প্রায় 3.5 ঘন্টা আততায়ী অবস্থান করেছিল হেমায়তপুরের কাছে গ্রিনজোন নামে এক রিসোর্টে। সেখানে তারা কি করেছিল? তদন্ত বলছে সেখানে ফয়সাল ও আলমগীর ছাড়াও আরও 2 জন সহযোগী ছিল। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো সেখানে ফয়সালের বান্ধবী মারিয়াও উপস্থিত ছিল। ধারণা করা হচ্ছে এই নির্জন রিসোর্টে বসে হামলার চূড়ান্ত ব্লুপ্রিন্ট চেক করে নিচ্ছিল এবং মানসিকভাবে প্রস্তুত হচ্ছিল। এরপর তারা চলে আসে ক্রাইম স্পটে। মিশন কমপ্লিট করার পর, অর্থাৎ ওসমান হাদিকে গুলি করার ঠিক 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে তারা পৌঁছে যায় আগারগাঁওয়ের বিজ্ঞান জাদুঘরের ঢালে। সময় তখন আনুমানিক বিকেল 3:30। ভাবছেন সেখানে কেন? কারণ সেখানে ছিল তাদের পূর্ব পরিকল্পিত সেফ জোন। বিজ্ঞান জাদুঘরের ঠিক উল্টো পাশে কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসা। সিসিটিভি ফুটেজে দেখা যায় বিকেল 3টা 30 মিনিটের দিকে তারা একটি বাইক নিয়ে সোজা ফয়সালের বোনের সেই বিল্ডিংয়ের পার্কিংয়ে ঢুকে পড়েন। বিল্ডিংটির নাম আলহাজ এবিএম নুরুল আমিন চৌধুরী। পরে পার্কিংয়ে ঢোকার আগেই ঘটে এক নাটকীয় ঘটনা। তারা বাইকের নাম্বার প্লেটটি খুলে ফেলে। তদন্তকারীরা ফয়সালের বোনের বাসার সামনে এক ম্যানহোলের ঢাকনা খুলে ভেতর থেকে সেই ভুয়া নাম্বার প্লেটটি উদ্ধার করেন। হামলা করার সময় তারা এই ভুয়া নাম্বার প্লেটটি ব্যবহার করেছিল, অর্থাৎ তারা জানতো পুলিশ বাইক ট্র্যাক করবে। তাই কাজ শেষে বাইকটি বোনের বাসায় গ্যারেজে ফেলে দেয় এবং নাম্বার প্লেট খুলে ম্যানহোলে ফেলে প্রমাণ লোপাট করে। এরপর যে দৃশ্যপট আরও রহস্যজনক। বাইক ফেলে তারা আর নিজস্ব বাহন ব্যবহার করেনি। তারা সেখান থেকে বের হয়ে বিজ্ঞান জাদুঘরের সংলগ্ন স্থান থেকে একটি সিএনজি ঠিক করে। সিএনজিটির নাম্বার ছিল ঢাকা মেট্রো 177076। সিএনজি চালকের জবানবন্দি অনুযায়ী 2 জন মধ্যবয়স্ক ব্যক্তি তাকে প্রথমে সাভার যাওয়ার কথা বলে, কিন্তু পরে তারা মত বদলায় এবং আমিনবাজার মাইক্রো বাস স্ট্যান্ডে নামিয়ে দিতে বলে। সবচেয়ে সন্দেহজনক বিষয় হলো ঢাকা মেট্রো সিএনজি সাধারণত আমিনবাজার রুটে যাওয়ার কথা নয়, তবু তারা সেভাবেই গাবতলী হয়ে আমিনবাজার পৌঁছে যায়। সিএনজি চালক জানায় তারা সিএনজি থেকে নেমে ভাড়া মিটিয়ে দেয় এবং টোল দিয়ে চলে যায়। আমিনবাজারে নামার পর তারা কি করলো? তারা কি দৌড়ে পালালো? একদমই না। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সিএনজি থেকে নেমে তারা অত্যন্ত স্বাভাবিকভাবে পাশের একটি দোকান থেকে মাস্ক কিনে এরপর মুখে মাস্ক পরে তারা ভিড়ের মধ্যে মিশে যায়। যমুনা টিভির অনুসন্ধানে দেখা যায় আমিনবাজার বাস স্ট্যান্ডে কোনো সিসি ক্যামেরা বা চেকার না থাকায় তারা সহজে ভিড়ের মধ্যে হারিয়ে যেতে পেরেছে।
তবে সেখান থেকে পাওয়া একমাত্র সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের তথ্যে পুলিশ নিশ্চিত হয়েছে যে বিকেল 3:30 থেকে 5টার মধ্যে তারা হেমায়তপুর হয়ে ময়মনসিংহের হালুয়াঘাটের দিকে রওনা দেয়। টিম যমুনা তখন পুরো রুটটি ফলো করছিল। তখন তাদের সাথেও ঘটে এক অদ্ভুত ঘটনা। আমিনবাজার এলাকায় অনুসন্ধান চালানোর সময় মাস্ক পরা কয়েকজন ব্যক্তি টিম যমুনাকে ফলো বা অনুসরণ করছিল, যা প্রমাণ করে অপরাধী চক্রের নেটওয়ার্ক কতটা সক্রিয় এবং তারা এখনও নজরদারি চালাচ্ছে। শেষমেশ হালুয়াঘাটের ভটিয়াপাড়া সীমান্ত দিয়ে তারা ভারতে পালিয়ে যায়। চিন্তা করে দেখুন, একটি হাই প্রোফাইল শুটিংয়ের পর আততায়ীরা মাস্ক কিনে সিএনজি পাল্টিয়ে বাস ধরে এতটা পথ পাড়ি দিল, রিসোর্টের সময় কাটালো, অথচ কোথাও কোনো চেকপোস্টে তারা আটকা পড়ল না। এটা কি শুধুই ব্যর্থতা, নাকি এর পিছনে আরও বড় কোনো পরিকল্পনা ছিল? ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ, এরকম সব রোমহর্ষক ঘটনার পিছনের খবর এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে